আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরুতে শিরোনাম জানাবো। করোনার ভুয়া সনদ সহ প্রতারণার মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড, ডিবির কাছে জালিয়াতির কথা স্বীকার। এখানে একটা চক্র কাজ করেছে, অতএব এখানে অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও প্রাথমিকভাবে তারা বলেছে শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। জেকেজি কেলেঙ্কারির জন্য একে অপরকে দুষছে ডক্টর সাবরিনা এবং তার স্বামী আরিফ। আরও জিজ্ঞাসাবাদ করতে চায় গোয়েন্দা পুলিশ। ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। কার কি ভূমিকা সবগুলো বিষয় আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার সেই শাস্তি ভোগ করতে হবে। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের বিষয়ে এখনও কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ ব্যবসায় মিশনের সম্পৃক্ততা ছিল না দাবি নীতি নির্ধারকদের। করোনায় আরও 39 জনের মৃত্যু, একদিনে শনাক্ত 2733 জন। প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান। সুরক্ষিত থাকুন, সচেতন হন, সতর্ক হন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার, আমিষযুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। ঈদুল আজহায় চলবে গণপরিবহন, আগের 3 দিন বন্ধ থাকবে ভারী যানবাহন, জানিয়েছেন ওবায়দুল কাদের। বিশাল আকারের পশু নিয়ে বিপাকে চট্টগ্রামের খামারিরা। করোনায় চাহিদা মতো দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা, অনলাইনে বিক্রিতে দিচ্ছেন বিশেষ ছাড়। মধ্যাঞ্চলে পদ্মা যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত, জামালপুরে জলবন্দী 6 লাখ মানুষ। বিভিন্ন জায়গায় নদী ভাঙনের তীব্রতা। কোনো সাহায্য পাইতেছিল না, তারা খাইতে আছে। নিজের খাবার নাই, গরু খাবার নাই, তারপরে গরু খাদ্য নিয়ে যেতে আছে। এছাড়াও রাতের বাংলাদেশ আরও থাকছে। দুদিনেও ফাহিম সালেহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি নিউ ইয়র্ক পুলিশ। সিসিটিভি ফুটেজে খুনি চিহ্নিত, মাস্ক পরে পিছু নেয় আগেই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরু করার আগে বলতে চাই আপনারা সবাই ঘর এবং বাইরের সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। জীবাণুর বিরুদ্ধে নিরাপত্তায় হাতের কাছে যখন আছে সেফ হ্যান্ডস, চলুন কাজে হাত দিই আরো নিশ্চিন্তে। সেফ হ্যান্ডস, সেফ থাকুক অ্যাক্টিভ হ্যান্ডস। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে প্রতারণা, কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে তার রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আদালত। রিমান্ড হয়েছে রিজেন্ট হাসপাতালের আরও 2 কর্মকর্তার। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেছে শাহেদ। সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় মুখ্য মহানগর হাকিমের আদালত চত্বরে হাজির করা হয় মোহাম্মদ শাহেদ সহ 3 আসামিকে। প্রতারণা মামলায় শাহেদ ও মাসুদ পারভেজের রিমান্ড শুনানি চলে প্রায় আধ ঘন্টা। শুনানি শেষে প্রত্যেকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যেহেতু এই ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে, কারণ এখানে একটা চক্র কাজ করেছে। অতএব এখানে অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। আসামি শাহেদ, মাসুদ পারভেজ সহ যারা ছিল তারা প্রত্যেকে এটা দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। আদালতের এই আদেশে অবশ্য অসন্তুষ্ট আসামি পক্ষ। আইনজীবীর দাবি শাহেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন। যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বিষয়টা অভিযোগ দেয় না, এটা আনছে পুলিশের অভিযোগ। পুলিশের অভিযোগের সত্যতার কোনো ভিত্তি নেই। শাহেদ বলছে যে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সর্বপ্রথম বাংলাদেশে আসে নাই এই করোনা রোগীর চিকিৎসা করার জন্য, একমাত্র আমরাই আসছি এবং করোনার রোগী আমি নিজে হয়েছি, আমার ডাইরেক্টর হয়েছে, আমার বাবা মৃত্যুবরণ করছে। 5 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারও 10 দিনের রিমান্ড চেয়ে একই আদালতে হাজির করা হয় মামলার অপর আসামি তারেক শিবলিকে। আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেছেন মোহাম্মদ শাহেদ। স্বীকার করেছে যে সে এই সমস্ত বিষয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য সে সেটা করেছে এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তো ওইখানে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করেছে, কম্পিউটার সহ আদার্স যে মেশিনারিজগুলা, এবং যেই লোকগুলা এই মেশিনারিজগুলো চালাতো ইতিপূর্বে এইগুলি সরিয়ে নিয়েছে। তো
তো আমরা এখানে অভিযান করব এবং অভিযান করে চেষ্টা করব যে এগুলি কোথায় গিয়েছে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। 9 দিন পলাতক থাকার পর বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শুধু নমুনা সংগ্রহের অনুমতি থাকলেও অর্থের বিনিময়ে তারা ভুয়া রিপোর্টও দিয়েছে। জিজ্ঞাসাবাদে এই অপকর্মের জন্য পরস্পরকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির প্রধান দুই ব্যক্তি, ডাক্তার সাবরিনা এবং তার স্বামী আরিফুল। আরও জিজ্ঞাসাবাদের জন্য সাবরিনা চৌধুরীকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে চায় ডিবি। এদিকে সাবরিনার দুর্নীতি অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপনের জন্য এপ্রিলে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি করে জেকেজি হেলথ কেয়ার। 23 জুন পর্যন্ত 15,000 ভুয়া টেস্ট রিপোর্ট দিয়ে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় প্রায় 8 কোটি টাকা। জালিয়াতি প্রকাশ হয়ে পড়লে প্রতিষ্ঠানের দুই শীর্ষ কর্তা ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফুলকে আটক করে পুলিশ। বুধবার মুখোমুখি করা হয় দুজনকে। সেখানে একে অপরের ওপর দোষ চাপান তারা। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কী ধরনের সার্টিফিকেট তারা বিতরণ করেছে, তার মধ্যে কী পরিমাণ ভুয়া কী পরিমাণ জেনুইন। তাদের তো বেসিক্যালি সার্টিফিকেট দেওয়ার কথাই না। জিজ্ঞাসাবাদে সাবরিনা চৌধুরী দাবি করেন তিনি জেকেজির চেয়ারম্যান নন, কিন্তু প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কাগজপত্রে তার চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালনের সত্যতা পেয়েছে গোয়েন্দারা। কে চেয়ারম্যান, কে এমডি, কার কি রোল, কে প্রতারণা করেছে, কার কি ভূমিকা, সবগুলো বিষয় আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার সেই শাস্তি ভোগ করতে হবে। জেকেজির চেয়ারম্যান সাবরিনার দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। তাই এখন ক্রিমও খাও নিজের স্টাইলে। বিশ্বসেরা উৎস থেকে সংগৃহীত উৎকৃষ্ট মানের ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা, স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। কুয়েতে গ্রেফতার এমপি শহীদুল ইসলাম পাপুলের বিষয়ে এখনও কিছুই জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিকবার আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়ার পরও কোনো তথ্য দেয়নি দেশটি। পাপুল কুয়েতের নাগরিক নয়, রেসিডেন্স পারমিট বা আকামা নিয়ে অবস্থান করছেন বলে জানায় মন্ত্রণালয়। তার অবৈধ ব্যবসার সঙ্গে কুয়েতে বাংলাদেশি মিশনের সম্পৃক্ততা ছিল না বলে দাবি নীতি নির্ধারকদের। মাহফুজ মিশুর প্রতিবেদন। মাননীয় স্পিকার, এবার লক্ষ্মীপুর 2 আসন রায়পুর উপজেলার আমি শহীদুল ইসলাম পাপুল স্বতন্ত্র এমপি হন লক্ষ্মীপুর থেকে। কাগজে কলমে ব্যবসা, জনশক্তি রপ্তানি, আদতে মানব পাচারের বিরাট নেটওয়ার্ক গড়ে তোলেন এ আইন প্রণেতা। করোনাকালে কুয়েতি গোয়েন্দাদের কাছে ধরা পড়েন পাপুল। রিমান্ডে বের হতে থাকে চাঞ্চল্যকর নানা তথ্য। তাকে প্রত্যক্ষভাবে সহায়তা করত সেখানকার প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা। তাদের কেউ কেউ এরই মধ্যে আটকও হয়েছেন। বিষয়টি নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে কুয়েতের পার্লামেন্টেও। অভিযোগ আছে বাংলাদেশি দূতাবাসও নানাভাবে সাহায্য করেছে তাকে। আমাদের যিনি রাষ্ট্রদূত, ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছে ওনার মেয়েকে ওই ভদ্রলোকের কোম্পানিতে চাকরি করে। সেটা আমরা জিজ্ঞেস করেছি, তো উনি বলছেন যে মোটেই না। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা অথবা আদালত যদি কোনো সুনির্দিষ্টভাবে কিছু করতে বলেন সেক্ষেত্রে আমরা তো বাড়তি করবই, কিন্তু আমরা আমাদের প্রাথমিক তদন্তে আমাদের কারো সেরকম সংশ্লিষ্টতা পাইনি। এরই মধ্যে মেজর জেনারেল আশিকুজ্জামানকে কুয়েতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে সরকার। দেশে ফেরানো হচ্ছে আগের রাষ্ট্রদূত SM আবুল কালামকে। মন্ত্রণালয় বলছে পাপুল বিষয়ে কূটনৈতিক চ্যানেলে এখনও কিছু জানে না ঢাকা। কুয়েতি সরকার আমাদের কিছু বলেনি, কিছুই জানায়নি। আমরা তাদের বারবার বলছি যে তোমাদের অফিসিয়াল পজিশনটা কি, ওনার ব্যাপারে তথ্য দাও। ওরা এখনও দেয়নি, হা বা না কিছুই বলেনি। কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যাননি। মধ্যপ্রাচ্যে যেটাকে আকামা বলে জেনারেলি স্পিকিং, সেটা তার আছে এবং এমনও এখনও পর্যন্ত আমরা এমন কোনো তথ্য পাইনি যে তিনি সেই দেশের নাগরিক। দ্বিপাক্ষিক চ্যানেলে তথ্য পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ ইটালি যাননি। ইটালির তরফ থেকে করোনা সার্টিফিকেট বহনের কোনো শর্তও দেওয়া হয়নি।
এক বিবৃতিতে এমন দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে বলা হয় সম্প্রতি ইতালি যাওয়া কিছু বাংলাদেশি প্রবাসী কোয়ারেন্টাইনের নিয়মকানুন মানেননি। তাদের মাধ্যমে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। বিবৃতি জানানো হয়, গত এক সপ্তাহে ইটালির লাজিও অঞ্চলে 5,000 নমুনা পরীক্ষা করে 65 বাংলাদেশির করোনা ধরা পড়ে। ইটালি সরকার বাংলাদেশ সহ মোট 13টি দেশ থেকে 31 জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধ রেখেছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি করোনা সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইটালি। ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা, স্বাদের কাছে হারবে সবাই। দেশে করোনা সংক্রমণের 131তম দিনে নতুন করে শনাক্ত হয়েছেন 2,733 জন, মৃত্যু হয়েছে 39 জনের। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, পরীক্ষার তুলনায় আক্রান্তের হার 21.20%। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2,496 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় করা হয়েছে 12,889 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,940 জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার 54.48%। ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আম 5 কেজি। একটু বেশি দে। ওকে 10 কেজি। তাহলে লিচিও দিস। ওকে লিচু 100। 100? আরো বেশি দে। তুই কি আমাকে বাংলা লিঙ্ক পাইছিস? সবসময় বেশি বেশি। যা ভাত অর্ডারে দিব না। সবাই জানে বাংলা লিঙ্কই দেয় সবসময় বেশি বেশি। 3 জিবি ইন্টারনেট মাত্র 64 টাকায়। বাংলা লিঙ্ক। এবারের ঈদুল আজহায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঈদের আগের 3 দিন চলবে না ভারী যানবাহন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ছুটি পেলেও শিল্প কারখানায় শ্রমিকরা নিজ নিজ এলাকায় থাকবে। এক্ষেত্রে কোভিড-19 জাতীয় কমিটির পরামর্শ উপেক্ষিত হচ্ছে না বলে মন্ত্রীরা দাবি করেছেন। ঈদুল ফিতরে বাড়িতে যাওয়া আসায় সংক্রমণ বেড়েছে করোনার। তাই এবার ঈদুল আজহায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেয়। সে অনুযায়ী স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন মন্ত্রণালয় ঈদের আগে পরে মিলিয়ে 8 দিন সব ধরনের গণপরিবহন বন্ধের নির্দেশনাও দিয়েছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসেছে সরকার। ঈদে চলবে গণপরিবহন। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে। তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেইটাই ফলো করবেন। প্রশ্ন হচ্ছে, তাহলে কি কোভিড-19 জাতীয় কমিটির পরামর্শ উপেক্ষিত হলো? মন্ত্রীরা অবশ্য তা মানতে নারাজ। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের মাত্রা উঁচু ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞগণ আশঙ্কা প্রকাশ করেছেন। যাতে মেনে চলেন সেইটা আমরা বলে দিয়েছি। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন সেটা আমরা লক্ষ্য রাখি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাক শ্রমিকদের নির্ধারিত সময়ে বেতন ভাতা দিতে সুপারিশ করা হয়েছে মালিকদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। জাতির পিতার জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে সারা দেশে 1 কোটি গাছের চারা বিতরণ করবে সরকার। সকালে গণভবনে নানা জাতের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী 15ই মার্চ এর মধ্যে প্রতিটি উপজেলায় নানা জাতের 20,325টি করে রোপণ করা হবে। চলতি বৃক্ষরোপণ অভিযান চলাকালে প্রতিটি সংসদীয় আসন ধরে 15 লাখ চারা বিতরণ করা হবে বলেও জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। চলতি বছরে বন বিভাগের ব্যবস্থাপনায় আরও 7 কোটি গাছের চারা রোপণ করা হবে। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যেখানে আপনার যতটুকু জায়গা আছে আপনি যা পারেন একটা গাছ লাগান, অথবা যারা শহরে থাকেন ছাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ লাগান। যেভাবে হোক একটু গাছ লাগালে ভালোও লাগবে, মনটাও ভালো লাগবে, আর সেটা আপনার নিজের সচ্ছলতাও আসবে, আর নিজের হাতে লাগানো একটা গাছের একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভালো লাগবে। কোরবানির জন্য লালন পালন করা বিশাল আকৃতির পশু নিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের শখের খামারিরা। করোনায় ন্যায্য দামে পশু বিক্রি হবে কিনা তা নিয়ে বড় দুশ্চিন্তা তাদের।
লোকসানের আশঙ্কা উদ্বিগ্ন এই অঞ্চলের প্রায় 4,500 খামারিরও। এরই মধ্যে নিজেরাই অনলাইনে বেচা বিক্রি শুরু করেছেন, কেউ কেউ দিয়েছেন বিশেষ ছাড়ও। প্রায় 27 মণ ওজনের ফ্রিজিয়ান জাতের এই গরুটির নাম কালো তুফান। চট্টগ্রামের কাট্রলি এলাকায় শখের খামারি আমির হোসেন 4 বছর ধরে লালন পালন করছেন গরুটি। বিশালাকার গরুটির খ্যাতিও ছড়িয়েছে আশেপাশে, দেখতে আসছেন অনেকে। কোরবানের বাজারে দাম হেঁকেছেন 15 লাখ টাকা। তবে করোনাকালে কালো তুফান কিভাবে বিক্রি করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন খামারি। এখন আমি এটা যে টাকার দাম দিছি ওই টাকা বিক্রি করলে আমি তেমন পোষাইতে পারবো না। তারপরও এখন করোনার কাল, বুঝছেন, এখন বাজারে তুলতে পারি কিনা এটাও তো সন্দেহ। চট্টগ্রামে প্রায় 4,500 খামারির একই দশা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী এসব খামারে এবার মোটা তাজা করা হয়েছে 7 লাখ পশু। করোনার কারণে গেল 3 মাস সব খামারি লোকসান গুনছেন। পরিস্থিতি বিবেচনায় অনেকেই ঝুঁকছেন অনলাইন বেচা বিক্রিতে। জানালেন সাড়াও মিলছে ভালো, তবে খামারিদের সামনে ঈদুল আজহাই এখন মূল ভরসা। মোটামুটি আমরা অনলাইনে দেওয়ার পরে কাস্টমার আসতেছে, তবে রেট শুনে চলে যাচ্ছে, মানে ওরা বলতেছে আরও কমে দিতাম। প্রিলিমিনারি একটা ওয়েট করে রেখেছি, সেটা দেখা যাচ্ছে যে 200 কেজি থেকে প্রায় 400-500 পর্যন্ত কেজি আছে। তো সেইভাবে আমরা যদি আসলে বাজার মূল্য না পাই তাহলে তো আমরা আসলে লসের মুখে পড়ে যাব। ইতোমধ্যে খামারে আসতে শুরু করেছেন দর্শনার্থী ক্রেতারাও। পছন্দ আর দরদামে মিললে কিনেও নিচ্ছেন অনেকে। মানে আজকে একটা সন্ধান পেলাম যে ওরা এখানে 5% করে ডিসকাউন্ট দিচ্ছে, তো যার জন্য আমাদের যেগুলো পছন্দ সেগুলো দেখে যাচ্ছে। আমার একটা ছেলে আছে, ছেলেকে নিয়ে আইসা দেখা যদি আমার মন মতন হয় তাহলে আমি নিয়ে যাবো আর কি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী চট্টগ্রামে এবার কোরবানি পশুর চাহিদা প্রায় 7.5 লাখ। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরের পর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে এরই মধ্যে 15 জেলায় ঢুকে পড়েছে বানের জল। পানিবন্দী কয়েক লক্ষ মানুষ। মধ্যাঞ্চলে পদ্মা যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জামালপুরে প্রায় 6 লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দী। রেল লাইনে পানি উঠে যাওয়ায় বন্ধ ইসলামপুর দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল। একে করোনা দুর্যোগ, তার উপর আকস্মিক বন্যা, দুয়ে মিলে অভাবনীয় দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। কোরবানির আগে গবাদি পশু নিয়ে বিপাকে অনেকেই। তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার আশেপাশে বইছে। এখন মনে কর সিরিয়া মুড়ি, ওই কারল টারল এগুলি মনে কর হাবিজাতি ফল বাহার এগুলি খায়া থাকা লাগে, তাছাড়া তো পথ নাই। নন কোনো সাহায্য পাইতাছে না, তারা খাইতে আছে। নিজের খাবার নাই, গরুর খাবার নাই, তারপরে গরু খাদ্য নিয়ে যেতে আছে। করোনা পরীক্ষা এবং চিকিৎসার রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির জবাবে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সচিব আব্দুল মান্নান। বুধবার মন্ত্রণালয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। উত্তর পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, বক্তব্যের সমর্থনে কাগজপত্রের ঘাটতি রয়েছে, চিঠি দিয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হবে। বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের সদ্য প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দেশের বিভিন্ন জায়গায় শোক সভা হয়েছে। রাজশাহীতে মেট্রোপলিটন প্রেস ক্লাবে ঘণ্টাব্যাপী এই শোক সভায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নুরুল ইসলামের নানা কর্মকাণ্ডকে। বলেন, হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেও ঋণ খেলাপি না হওয়ার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তা নিঃসন্দেহে বহু বছর অনুকরণীয় হয়ে থাকবে। পরে নুরুল ইসলামের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শোক সভা এবং দোয়া মাহফিল। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। অংশ নেন জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এছাড়াও নবীগঞ্জেও প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের উদ্যোগে শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই আয়োজন ছিল নেত্রকোনাতেও। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের উদ্যোগে আয়োজিত সভায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। প্রখ্যাত এই শিল্পপতির মৃত্যু দেশের ব্যবসায়িক অঙ্গনের অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন বক্তারা। পরে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। ফরিদপুরেও যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে। সাপ্তাহিক বোয়ালমারীর কার্যালয়ে বোয়ালমারী প্রেস ক্লাবের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। তারা ভবিষ্যতে নুরুল ইসলামের দেখিয়ে যাওয়া পথে নতুন উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জে দোয়া এবং শোকসভা অনুষ্ঠিত হয় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে। এতে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শোক সভায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, তার মৃত্যুতে দেশ একজন সাহসী শিল্প উদ্যোক্তাকে হারিয়েছে। এই ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা। গাজীপুরেও দোয়া মাহফিল এবং মিলাদের আয়োজন করা হয়েছে। কালিয়াকৈর প্রেস ক্লাবে আয়োজিত মিলাদ মাহফিলে গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। ভুয়া রিপোর্ট আর স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাজের দোয়া মাহফিল এবং স্মরণ সভায় তিনি এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, করোনার শুরু থেকে পর্যাপ্ত সময় পেলেও এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে সংশ্লিষ্টদের অব্যবস্থাপনা স্পষ্ট। এছাড়াও কোরবানির ঈদে সিন্ডিকেট বন্ধ করে ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে চামড়ার দাম পরিশোধ করার আহ্বান জানান তিনি। সভায় করোনাকালীন সময় শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট দেওয়ার দাবিও জানান পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা। করোনার প্রস্তুতিতে যে সমন্বয়ের অভাবের কথা বলা হয়েছে, যদিও বারংবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এখন তো পরিষ্কারভাবে তারা নিজেরাই বলছেন তাদের ভিতরে এক সমন্বয় নেই। সবচেয়ে বড় যেটা ক্ষতি, এই কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। সরকারের নীতির কারণেই প্রতারক শাহেদ সাবরিনার উত্থান, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ভয়ঙ্কর মরণঘাতী বেষ্টনীর মধ্যে দেশের মানুষ এখন বন্দী হয়ে আছে। প্রতিবাদ বন্ধ করতে বিএনপির নেতাকর্মীদের রাতের অন্ধকার তুলে নিয়ে গুম করা হয়। করোনা পরীক্ষার জাল সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং মহা দুর্নীতির প্রকোপে বৃদ্ধির প্রতিবাদের মানববন্ধন আয়োজন করা হয়েছিল। জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, তার অ্যাকাউন্টেবিলিটি নাই। সেই সরকার সব করতে পারে, যত অন্যায়, অবিচার, দুর্নীতি প্রশ্রয় দিতে পারে, সেটার সমস্ত প্রমাণ সহ এখন ফুটে উঠছে। এই শাহেদরা কোথায় ছিল? এরা দীর্ঘদিন লালিত পালিত হয়েছে এই কর্তৃত্ববাদী শাসনের মধ্যে, এই একদলীয় শাসনের মধ্যে। ডেঙ্গুর মশা সকাল সকাল এসে কামড়ায়। নিজের ফ্যামিলিকে বাঁচাচ্ছিস না? সোজাসুজি বলতে পারো না? এতে কি মজা আছে? ডেঙ্গুর মশা সকালে চলে আসে, এই জন্যই রোজ সকালে 50% বেশি পাওয়ার সহ গুড নাইট অন করো। রংপুরে বিড়ি শিল্প নগরী হারাগাছ থেকে 1,37,00,000 টাকা মূল্যমানের বিড়ির জাল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস। প্রেস ব্রিফিংয়ে রংপুর বিভাগীয় কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সারসাইজের সহকারী কমিশনার জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে পশ্চিম পোদ্দার পাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়েছিল। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল, তবে কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের দুদিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি নিউ ইয়র্ক পুলিশ। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা বলছে, পেশাদার খুনি জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ফাহিমের নিজ বাড়ি থেকে তার খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, হত্যাকারীকে ধরতে না পারলেও সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। কালো পোশাক এবং মাস্ক পরিহিত একজন ফাহিমকে অনুসরণ করে তার অ্যাপার্টমেন্টে ঢুকে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক গান দিয়ে অজ্ঞান করার পর বৈদ্যুতিক করাত দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হয় তার দেহ। এক পর্যায়ে ফাহিমের বোন অ্যাপার্টমেন্ট ঢুকলে পালিয়ে যায় খুনি। পাঠাওয়ের পর্যবেক্ষক উপদেষ্টা ছাড়াও নাইজেরিয়া এবং কলম্বিয়াতে দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিকও ছিলেন 34 বছর বয়সী ফাহিম। এবারে খেলাধুলার সংবাদ। 2 আগস্টের পরিবর্তে আগামী 7, 8, 9 আগস্ট থেকে শুরু হবে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। এর আগে ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করিয়ে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা। গাজীপুরের একটি রিসোর্টে দ্বিতীয় ধাপে করোনা পরীক্ষা করা হবে ফুটবলারদের। বৃহস্পতিবার বিকেলে ন্যাশনাল টিমস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাছাইকে ঘিরে মাঠে ফিরছে বাংলাদেশের ফুটবল। 2 আগস্ট থেকে আইসোলেশনে ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও 30 ফুটবলারকে নিয়ে 7 আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে 21 আগস্ট পর্যন্ত। আমাদের ডাক্তার বা প্রতিনিধি সেখানে থাকবেন, আমাদের ক্যাম্পে অ্যাটলিস্ট শুরুতে থাকবেন তারা 2 সপ্তাহ। প্রতিদিনই আমাদের প্লেয়ারদের টেম্পারেচার নামার জন্য, তাদের বিভিন্ন পরীক্ষা করার জন্য এবং দেখার জন্য, এবং সেই টেস্টিং ফ্যাসিলিটি আমাদের এখানে চলমান থাকবে। বৃহস্পতিবার ন্যাশনাল টিম কমিটির এক সভায় আসে নানা সিদ্ধান্ত। বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে এই অঞ্চলের ফুটবল শুরু হতে যাচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহেই। তাই ফিফার স্বাস্থ্যবিধি মেনে 4-5 জনের গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের প্রস্তুতি ফেডারেশনের।
6 জন ফরেন কোচিং স্টাফকেও কনফার্ম করে ফেলেছি, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, সাথে আছেন আমাদের ফিজিও, আমাদের ফিটনেস কোচ, গোলকিপিং কোচ এবং সফটওয়্যার আর ম্যাচ অ্যানালিস্ট। ক্যাম্পে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফরাও, তবে ঠিক কবে তা নিশ্চিত করতে পারেনি বাফুফে। আর 30 জনের দল ঘোষণা 2-1 দিনের মধ্যেই। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। তবে যেতে যেতে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।